জাম্প ম্যাগাজিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়ের দ্বিতীয় পর্বে চুয়াড় এবং কোল বিদ্রোহ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। ইংরেজিতে রেস শব্দটি যে অর্থে ব্যবহৃত হয় সেই অর্থে ভারতে বসবাসকারী আদিমতম জাতিগুলি ভারতের বর্তমান জনসংখ্যার নেহাতি নগণ্য একটি অংশ অধিকার করে রয়েছে। ভারতীয় ভূভাগের পর্বত, অরণ্য ও দ্বীপ অঞ্চলগুলিতে এখনও কিছু জনজাতির অস্তিত্ব লক্ষ্য করা যায়, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া, সেন্টিনেল বা তরাই অঞ্চলে লেপচা, গোর্খা ইত্যাদি। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে মধ্য ভারতের জঙ্গলময় অঞ্চলে বসবাসকারী সাঁওতাল, কোল, মুন্ডা এবং উত্তর পূর্ব ভারতের চাকমা, খাসি প্রভৃতি জনজাতির লড়াই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায়। তবে ঔপনিবেশিক ব্রিটিশদের দর্প চূর্ণ করতে অগ্রণী ভূমিকা নিয়েছিল চুয়াড় ও কোল জনজাতি। চুয়াড় বিদ্রোহ ছিল ঔপনিবেশিক আমলে সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ। চুয়াড় শব্দের উৎপত্তি কোথা থেকে তা নিয়ে নানান মত রয়েছে। সম্ভবত জঙ্গলভূমিতে সহজলভ্য শাল গাছের ধুনা থেকে যারা চুয়া নিষ্কাশন করত তাদেরই চুয়াড় বলা হতো। আবার অনেকে বলেন ব্রিটিশ শাসক ও জমিদারেরা এই আদিবাসীদের অপমানের সুরে চার বলে সম্বোধন করত। এই চারই লোকমুখে চুয়াড় হয়ে গিয়েছে। তবে এরা যে লড়াকু জাতি ছিল তা নিয়ে সন্দেহ নেই। জঙ্গলমহলের সম্ভ্রান্ত জমিদার বংশরা অনেক ক্ষেত্রেই চুয়াড়দের গ্রাম রক্ষার দায়িত্বে ব্যবহার করতেন। বাঁকুড়া ও তদানীন্তন ধলভূমের স্থানীয় জমিদারদের পাইক বা লিঠেল ছিল এই চুয়াড়রা। এর বিনিময়ে তারা পাইকান বা নিষ্কর জমি ভোগ করত, তাই এরা ভূমিজ আদিবাসী নামেও পরিচিত। কৃষি জমি গ্রামীণ সভ্যতার সঙ্গে যোগাযোগ থাকলেও চুয়াড়দের সঙ্গে তাদের একটা চাপা সংঘাতের আবহ বরাবরই বজায় ছিল। কালক্রমে উচ্চবর্ণীয় জমিদারদের দেখাদেখি বাংলার মূল ধারার সংস্কৃতিতেও চুয়াড় শব্দটি অরণ্যচারী মানুষের স্বভাব প্রকৃতির প্রতি কটূক্তিবাচক একটি শব্দ হিসাবে ব্যবহৃত হতে থাকল। এই প্রসঙ্গে মধ্যযুগের কবি ঘনরাম চক্রবর্তীর কয়েকটি লাইন উল্লেখ্য। অক্ষটি হিংসক রাড়, চৌদিকে পশুর হাড়, কৃতাঞ্জলি বীর কহে হই গো চোয়াড়, কইনা পরশ করে সভে বলে রার। ঔপনিবেশিক আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব বৃদ্ধি করার উদ্দেশ্যে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলকে অদায়ীকৃত জমির আওতায় আনতে তৎপর হয়। রাজস্ব আদায়ের জন্য তারা অত্যাচার শুরু করলে অনেক ছোট ভূস্বামীও সমস্যার মুখে পড়ে। অচিরেই এই জমিদারদের সহযোগিতায় চুয়াড়দের মতো আদিবাসীরা সংগঠিত হয়। চুয়াড় বিদ্রোহকে দুটি পর্বে আলোচনা করা যায়। প্রথম পর্বে ঘাটশিলায় জমিদার জগন্নাথ সিংহ চুয়াড়দের পক্ষ নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মর্গান এই বিদ্রোহ দমন করতে সম্পূর্ণ ব্যর্থ হন। বাঁকুড়া জেলার বিদ্রোহ এতটাই প্রবল আকার ধারণ করে যে বিষ্ণুপুরে সরকারি রাজস্ব পাঠানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। অবশেষে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি বিরাট সৈন্যবাহিনী পাঠিয়ে সাময়িকভাবে বিদ্রোহ দমন করতে সমর্থ হন। দ্বিতীয় পর্ব মেদিনীপুর। 1798-99 সালে ফের রাজা দুর্জন সিংহের নেতৃত্বে মেদিনীপুরের চুয়াড়রা বিদ্রোহী হয়ে ওঠে। চুয়াড় বাহিনী পার্শ্ববর্তী শালবনী, রায়গড় ও বীরভূমেও আন্দোলন সংগঠিত করে। প্রায় 1500 চুয়াড় এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। রায়পুর পরগনার 30টি গ্রামে তারা স্বশাসন প্রতিষ্ঠায় সমর্থ হয়। সরকারি দপ্তর ও নথি উভয়ই ছিল ঔপনিবেশিক ক্ষমতার প্রতীক। স্বাভাবিকভাবেই বিদ্রোহীদের রাগ এগুলির ওপরে গিয়ে পড়েছিল। বিদ্রোহীরা দপ্তর আক্রমণ করে কাগজপত্র পুড়িয়ে দেয়। শালবনীতে তারা সেনাবাহিনীর ব্যারাকে আক্রমণ চালাতে সক্ষম হয়। এই বিদ্রোহ দমনে পেশিশক্তির পাশাপাশি ঔপনিবেশিক শক্তির অন্যতম হাতিয়ার ছিল জমিদার শ্রেণী ও চুয়াড়দের মধ্যে সংহতির অভাব। অনেক উচ্চবর্ণীয় জমিদার চুয়াড়দের প্রতি চিরাচারিত অসূয়া থেকে তাদের পাশে দাঁড়াননি।
বরং অনেকে সৈন্য পাঠিয়ে ব্রিটিশদের সাহায্য করেছিলেন। এছাড়া সময়ে সময়ে ধাতকার, শ্যামরঞ্জন, মাধব সিংহের মতো নেতারা চুয়ারদের সংগঠিত করেছিলেন। মেদিনীপুরে বিদ্রোহীদের একজন অন্যতম নেত্রী ছিলেন রানী শিরোমণি। চুয়ার বিদ্রোহের চরিত্রকে ঐতিহাসিকেরা নানাভাবে ব্যাখ্যা করেছেন। ঐতিহাসিক নরহরি কবিরাজ যেমন মনে করেন, চুয়ার বিদ্রোহের মূল শক্তি ছিল কৃষক। জীবিকা নির্বাহের জন্য অরণ্যের প্রতি চুয়ারদের নির্ভরশীলতার কথা মাথায় রাখলে এই পর্যালোচনাকে আংশিক সত্য বলেই মনে হয়। কোল বিদ্রোহ। বিহারের ছোটনাগপুর অঞ্চলে কোল, হো, মুন্ডা প্রভৃতি নানা আদিবাসী সম্প্রদায়ের বাস ছিল। চুয়ারদের মতোই এরাও অরণ্যচারী মানুষ হলেও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। তফাতের মধ্যে প্রাক ঔপনিবেশিক পর্বে এরা কার্যত মূলস্রোত থেকে বিচ্ছিন্ন ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে তাদের এলাকায় জমিদার, মহাজন ও ব্যবসায়ী সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। স্থানীয় কোল ভাষায় এই বহিরাগতদের দিকু বলা হতো। কোল বিদ্রোহের কারণ। আগে কোল গ্রামগুলি একজন সর্দারের অধীনে চাষাবাস করত। উৎপন্ন ফসল বন্টনের অধিকারও সর্দারেরই ছিল। অন্যদিকে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভের পর জমি থেকে মুনাফা লাভ করার জন্য যত বেশি সম্ভব জমি জমিদারদের সঙ্গে বন্দোবস্ত করতে চাইছিল। কিন্তু স্বাধীনচেতা কোলরা তাদের জমিতে সর্দার ছাড়া আর কারো খবরদারি মেনে নিতে প্রস্তুত ছিল না। কোম্পানি বহিরাগত ভূস্বামীদের কোল অধ্যুষিত এলাকার ইজারাদার হিসাবে নিয়োগ করে। ফলে কোলদের চিরাচরিত স্বাধিকার খর্ব হয়। ঔপনিবেশিক কর কাঠামো কোলদের ওপর চাপিয়ে দেওয়ায় সামন্ততান্ত্রিক অত্যাচার এবার সরাসরি তাদের জীবনে প্রভাব ফেলল। কর আদায়ের জন্য অত্যাচার শুরু হলো। আদিবাসী মেয়েরাও রেহাই পেল না। কোম্পানি নগদে রাজস্ব আদায় করত। ফলে নিরক্ষর কোলরা প্রায়শই প্রবঞ্চনার শিকার হতো। এদিকে গুনে গুনে রাজস্ব দিতে না পারলে ঔপনিবেশিক আইনে জমি থেকে উচ্ছেদের বিধান ছিল। এইভাবে কোম্পানির ভূমি রাজস্ব নীতির ফলে কোলদের বাস্তুহারা হবার উপক্রম হয়েছিল। কোলদের রাস্তা তৈরির মতো কাজে বেগার খাটানো হতো। কোম্পানি নিজ স্বার্থসিদ্ধির জন্য কোলদের লাভজনক আফিম চাষ করতে বাধ্য করত। এর ফলে কোলদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় মত ছিল আদিবাসী সমাজের সঞ্জীবনী, কিন্তু কোম্পানির আইন এর উপর উচ্চ হারে কর চাপালো। কোলদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। কোল বিদ্রোহের বিস্তার ও পরিণতি। এইসবের প্রতিবাদে কোলদের হো সম্প্রদায় 1820-21 সাল নাগাদ বিদ্রোহ ঘোষণা করে। সিংভূমের আদিবাসী রাজা তাদের রাজ্যে ইংরেজদের অনুপ্রবেশে বাধা দেন। 1831 খ্রিস্টাব্দে বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, ঝিন্দ রাই মানকি প্রমুখের নেতৃত্বে কোলরা ঐক্যবদ্ধ হয়। বিদ্রোহীরা তীর বা আম গাছের শাখা বিলি করে বিদ্রোহের বার্তা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেয়। রাঁচি জেলায় প্রথম শুরু হবার পর এই বিদ্রোহ সিংভূম, মানভূম, পালামৌ, হাজারিবাগে ছড়িয়ে পড়ে। 1831-33 এই 2 বছর বিরোধীরা তীর, ধনুক, বল্লম নিয়ে যে দুঃসাহসী প্রতিরোধ গড়ে তুলেছিল তার কোনো তুলনা হয় না। ঔপনিবেশিক শাসনের অত্যাচারী শান্তিপ্রিয় কোলদের হিংসাত্মক করে তুলেছিল। সেই সময় আদিবাসী ব্যতীত জমিদার, জোতদার, মহাজন, ইংরেজ কর্মচারী ইত্যাদি সকলেই ছিল কোলদের আক্রমণের লক্ষ্য। শেষমেশ বড়লাট উইলিয়াম বেন্টিংয়ের নির্দেশে 1933 সালে ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বাধীন সৈন্যবাহিনী ছোটনাগপুরে গিয়ে নির্মম হত্যালীলা চালিয়ে এই বিদ্রোহ দমন করে। প্রায় 10,000 আদিবাসী নরনারী ব্রিটিশ বিরোধী এই সংগ্রামে আত্মাহুতি দেয়। কোল বিদ্রোহের হিংসাত্মক চেহারা দেখে কোম্পানি তাড়াতাড়ি 1834 খ্রিস্টাব্দে আদিবাসীদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেয়। ঘোষণা করা হয় সেখানে ব্রিটিশ আইন বলবৎ হবে না। কিন্তু এতে সমস্যার স্থায়ী সমাধান তো হলোই না, উল্টে আদিবাসী কোলরা মূল স্রোত থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ল। কোল বিদ্রোহের চরিত্র সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে নানা রকম মত পাওয়া যায়। মেজর সাদারল্যান্ড বলেছেন,
উচ্চ হারে ভূমি রাজস্ব আদায় ও ইজারা ব্যবস্থা এই বিদ্রোহের প্রধান কারণ। জগদীশচন্দ্র ঝা আবার মনে করেন কৃষি অসন্তোষই বিদ্রোহের আকার নিয়েছিল। কোল বিদ্রোহের মূল্যায়ন। কোল এবং চুয়াড় দুটি বিদ্রোহ প্রমাণ করে যে আদিবাসী সমাজের সঙ্গে মূলধারার টানাপোড়েনে ঔপনিবেশিক উৎপাদন সম্পর্ক এক নতুন মাত্রা যোগ করেছিল। আবার আদিবাসীদের জন্য আলাদা জমি নির্দিষ্ট করার মধ্যে দিয়ে যেন ঠিক বন সংরক্ষণ করার মতোই তাদের সংস্কৃতিকেও সংরক্ষণ করা হলো। আদিবাসীদের বন্য প্রকৃতিকে অপরিবর্তনীয় সত্য হিসাবে ধরে নেওয়ায় চরম পরিণতি হিসাবে মহাবিদ্রোহের পর ঔপনিবেশিক নৃতত্ত্ববিদ্যার জন্ম হয়। এই প্রক্রিয়ার ধাত্রী হিসাবে কাজ করেছিল সাঁওতাল বিদ্রোহের ব্যাপকতা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই পর্বটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী পর্বে।